আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় ইউনিট 1-এর যে দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় চ্যাপ্টার ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স নিয়ে আমরা আলোচনা করব। জীববিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা ট্যাক্সোনমি কাকে বলি, ট্যাক্সোনমির কারণ কী বা কেন ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কী, এর সঙ্গে সিস্টেমেটিক্সের কী সম্পর্ক এবং ট্যাক্সোনমি সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন একক এবং তাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হবে। আমাদের প্রথমেই মনে রাখতে হবে, এই ট্যাক্সোনমির শব্দটির প্রবর্তক হলেন অগাস্টিন এপি দ্য ক্যান্ডল, যাকে আমরা সংক্ষেপে এপি দ্য ক্যান্ডল বলে থাকি। প্রথম তিনি এই ট্যাক্সোনমি শব্দটির প্রবর্তন করেন। ট্যাক্সোনমি শব্দটি ট্যাক্সিস এবং নোমস এই দুটি গ্রিক শব্দ থেকে এসছে। ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, আর নোমস শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি, অর্থাৎ বিন্যাস পদ্ধতি। কিভাবে আমরা প্রজাতিকে বিন্যাস করব, উদ্ভিদ প্রাণীকে সাজাবো, সেই সংক্রান্ত আলোচনা আমাদের এখানে হবে। এখন আমাদের এই সাজাবার প্রয়োজনীয়তা কেন এলো? দেখো, আমাদের এই পৃথিবীতে এখন পর্যন্ত 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব প্রজাতি শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে প্রাণী প্রজাতি প্রায় 7 থেকে 8 লক্ষ, 3.5 লক্ষর মতো প্রাণী প্রজাতি রয়েছে, উদ্ভিদ প্রজাতিও রয়েছে 3 লক্ষ মতো। এই যে এত 1.7 মিলিয়ন যে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিকে আমরা শনাক্ত করেছি, তাদের যদি ভালোভাবে চিনতে হয়, জানতে হয়, তাহলে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। যদি আমরা প্রত্যেক জীবের একখানা করে বৈশিষ্ট্য মনে রাখি, তাহলেই তার সংখ্যা একটা বৃহৎ আকার ধারণ করবে, যা আমাদের একটা সুপার কম্পিউটারের ক্ষেত্রেও হয়তো সম্ভব হবে না অত বৈশিষ্ট্য মনে রাখা। উপরন্তু আমরা বলতে পারি, একখানা বৈশিষ্ট্য দ্বারা একটি জীবকে স্পষ্টভাবে চেনা যায় না। অন্তত একটি জীবকে মনে রাখতে গেলে আমাদের একাধিক বৈশিষ্ট্যকে জানতে হবে, এবং যে বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে তাকে আমরা চিনতে পারবো বা শনাক্তকরণ করতে পারবো। ফলে বুঝতেই পারছো, এত বৃহৎ জীবমণ্ডলের প্রত্যেকের 8-10টি করে বৈশিষ্ট্য মনে রাখা এক কথায় অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করার জন্যই বিজ্ঞানীরা পুরো সিস্টেমটাকে এমনভাবে সাজাবার চেষ্টা করেছেন যাতে আমরা সহজেই সেগুলোকে মনে রাখতে পারি। ব্যাপারটা কীরকম? খুব সোজাভাবে যদি আমরা ব্যাপারটাকে ভাবি, দেখো, তাহলে আমরা কি বলবো? দেখো, আমরা কি করেছি না, মিল আছে, সাদৃশ্য আছে, এরকম উদ্ভিদ প্রাণীগুলোকে আমরা এক জায়গায় রেখেছি। উদ্ভিদের ক্ষেত্রে প্রথমে আমরা কি করেছি? উদ্ভিদকে একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করেছি, প্রাণীকে একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করেছি, উদ্ভিদ এবং প্রাণীকে আলাদা করে দিয়েছি। এবার কি করেছি না, উদ্ভিদের মধ্যে যাদের মিল আছে তাদের এক জায়গায় রেখেছি, যাদের মধ্যে বেশি মিল তাদের এক জায়গায় রেখেছি, আর যাদের মধ্যে মিল নেই তাদের আলাদা জায়গায় রেখেছি। প্রাণীর ক্ষেত্রে আমরা সেই পদ্ধতি করেছি। এইভাবে যখন আমরা বিভিন্ন মিলের ভিত্তিতে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে যখন আমরা উদ্ভিদ প্রাণীকে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে ভাগ করেছি, তখন আমার আর ওই গ্রুপের অন্তর্ভুক্ত প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্যকে আলাদাভাবে মনে না রাখলেও চলছে। আমরা কি করছি না, আমরা ওই গ্রুপের সাধারণ বৈশিষ্ট্য মনে রাখছি। যাদের ওই সাধারণ বৈশিষ্ট্যগুলো এক হয়েছে তারাই ওই গ্রুপের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে আলাদা করে ওই গ্রুপের অন্তর্ভুক্ত অসংখ্য জীবের বৈশিষ্ট্যকে আমাদের মনে রাখতে হচ্ছে না, এবং আমরা
ওই গ্রুপের বৈশিষ্ট্য দেখেই ওই প্রাণী কোন গ্রুপে আছে বা উদ্ভিদটি কোন গ্রুপে আছে সেটা জানলেই, সেই গ্রুপের বৈশিষ্ট্যগুলো বললেই ওর অন্তর্গত একাধিক উদ্ভিদ, ওই গ্রুপের অন্তর্গত একাধিক উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে সেটি প্রযুক্ত হবে। কিন্তু সব শেষে গিয়ে নির্দিষ্ট প্রাণীদেরকে চিনতে গেলে আমাদের কিন্তু ওই নির্দিষ্ট প্রাণীর একটি বা দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্যকে আমাদের জানতে হবে। এখন বিষয়টা অনেকখানা এরকম যে এই ক্ষেত্রে একাধিক এক্সপার্ট লোক লাগবে। ধরা যাক আমরা কোনো একটি উদ্ভিদ বা প্রাণীকে চিনি না, তাহলে ট্যাক্সোনমির সাহায্যে তাকে আমরা চিনে নেব। কীভাবে চিনব? প্রথমে হয়তো আমি তাকে একটা জীবকে দেখলাম, দেখে আমি তাকে বুঝতে পারবো সে উদ্ভিদ না প্রাণী। চলন গমন দুখানে যদি সে করে সে প্রাণী, খুব সোজা কথায় বললে। আর যদি চলন গমনের মধ্যে শুধুমাত্র সে চলন করে, গমনে অক্ষম হয়, তাহলে সাধারণভাবে উদ্ভিদ বলবো। বা ক্লোরোফিল বলতে পারো। ক্লোরোফিল একটা, সব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, ছত্রাকে ক্লোরোফিল থাকে না। যাই হোক, তাহলে আমরা প্রধানত যা পড়াশোনা করেছি এখন পর্যন্ত নিজেরা উদ্ভিদ এবং প্রাণীকে দেখে আমরা বলতে পারি। একটা পরিস্থিতির ভিত্তিতেই বলি অবশ্যই। তাই উদ্ভিদ থেকে প্রাণীকে আলাদা করে দিলাম। এবার কী করব? এইবার উদ্ভিদকে আমরা যদি দেখি বা প্রাণীকে যদি আলাদা করে দেখি, প্রাণীটা দেখে আমরা বুঝতে পারবো যে এটি মেরুদণ্ডী প্রাণী না অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ড থাকলে মেরুদণ্ডী প্রাণী, না থাকলে অমেরুদণ্ডী প্রাণী। তাহলে আমরা দুখানা ভাগ করে নিলাম, মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী। এইবার মেরুদণ্ডী প্রাণী যারা আছে তাদের আবার বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা সেটা বুঝতে পারবো সেটা মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী, না সেটা সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী, না সেটি উভচর শ্রেণীভুক্ত প্রাণী, না সেটি পক্ষী, না স্তন্যপায়ী। এবং ওই যে আলাদা আলাদা করে কোন গ্রুপে অন্তর্ভুক্ত হবে তা বোঝার জন্য আলাদা আলাদা এক্সপার্ট থাকবে। তারা নির্দিষ্টভাবে দেখে বলে দেবেন যে এই প্রাণীটি উভচরের মধ্যে যাবে, না সরীসৃপের মধ্যে যাবে, না স্তন্যপায়ীর মধ্যে যাবে। ধরা যাক প্রাণীটি শেষ পর্যন্ত স্তন্যপায়ীর মধ্যে গেল। তা স্তন্যপায়ী যিনি স্তন্যপায়ী সম্বন্ধে জানেন, তিনি আবার নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখে বলে দেবেন যে ওটা কোন স্তন্যপায়ী প্রাণী, তাকে শনাক্ত করে দেবেন। এইভাবে সমগ্র প্রক্রিয়াটা চলতে থাকে। প্রক্রিয়াটা অনেকটা এরকম যে তোমার কোনো একটি বন্ধু বিদেশ থেকে তোমাকে আমেরিকা থেকে একটি চিঠি দিয়েছে, তোমার বাড়িতে গিয়ে সারাফুরিতে পৌঁছাবে। এখন যিনি চিঠিটা দিয়েছেন আমেরিকার একটি পোস্ট অফিসে ফেলে দিয়েছেন। সেই পোস্ট অফিস তোমার বাড়ি ছেড়ে না। তারা কি দেখেছে? তারা দেখছে কোন দেশের চিঠি, সেই হিসাবে চিঠিটাকে তারা ইন্ডিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। ইন্ডিয়া থেকে নয়াদিল্লিতে পাঠিয়ে দিয়েছে। দিল্লিতে যখন এলো, নয়াদিল্লিতে যখন এলো, নতুন দিল্লিতে যখন এলো, সেই পোস্ট অফিসে তোমার সারাফুরির পোস্ট অফিসকে ছেড়ে না। সে দেখেছে কোন রাজ্যের চিঠি, তা সে রাজ্যের নাম দেখে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মূল যে অফিস পোস্ট অফিস কলকাতাতে জিপিওর মধ্যে চিঠিটাকে পৌঁছে দিয়েছে। জিপিওতে যখন এলো তারাও হয়তো তোমার সারাফুরি ছেড়ে না। তারা দেখেছে কোন ডিস্ট্রিক্টের চিঠি এটা, না দেখেছে এটি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্টের সদর চুঁচড়োর মধ্যে পৌঁছে দিয়েছে। চুঁচড়োতে যখন এসে পৌঁছালো তারা দেখলো কি এটা শ্রীরামপুর মেন পোস্ট অফিসে অন্তর্ভুক্ত সারাফুরি। এটা শ্রীরামপুর হেড পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছে। শ্রীরামপুর থেকে সেটি আবার সারাফুরি থেকে সারাফুরিতে পাঠিয়ে দিয়েছে। সারাফুরিতে চিঠি আসার পর কী হলো না, সারাফুরি যারা আছেন, পিয়ন আছে, তারা চিঠিতে দেখে তারা পাড়ার নামটা চিনতে পারবে এবং তারা কী করে পাড়া চিঠিগুলোকে আস্তে আস্তে ভাগ করে বিভিন্ন পাড়াতে ভাগ করে ফেলবে। এবং ওই পাড়ার যে নির্দিষ্ট পিয়ন আছে যিনি তোমার বাড়িতে চিঠি দেবেন, তিনি ওই নাম, তোমার নাম দেখে তোমার বাড়ি থেকে শনাক্ত করতে পারবে এবং তোমার বাড়িতে এসে চিঠি দিয়ে দেবে। তাহলে দেখো এখানে যে আমরা সুন্দরভাবে সাজানোর ফলে আমেরিকার যে পোস্ট অফিস কাজটা শুরু করেছিল চিঠিটাকে নিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তাই কিন্তু পুরো তোমার বাড়ি চিনতে হলো না। দিল্লির পোস্ট অফিস তোমার বাড়ি চিনতে হলো না, কলকাতার পোস্ট অফিস তোমার বাড়ি চিনতে হলো না। কিন্তু প্রত্যেকেই কেউ তোমার বাড়ি চেনে না, বাড়ি একমাত্র চেনে তোমার পাড়ার যে পিয়ন সে। কিন্তু কী হলো না, তারা পর্যায়ক্রমে যে যার নিজের জন্য যে কাজটা আছে, যে যার নিজের যে দায়িত্বের কাজ, সেই কাজটা তারা সঠিকভাবে পালন করেছে। তার ফলে কী হলো, শেষ পর্যন্ত সঠিক ঠিকানায় তোমার বাড়িতে এসে সেটা পৌঁছে গেল। ট্যাক্সোনমির ক্ষেত্রেও ঠিক এরকম। আমরা প্রথমে রাজ্য, তারপরে পর্ব, বর্গ, এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, শ্রেণী, গোত্র, গণ, লাস্ট পর্যন্ত এসে আমরা প্রজাতিতে এসে পৌঁছাবো। তাই এক একজন বিষয়ে এক্সপার্ট থাকবেন যারা উদ্ভিদ বা প্রাণীকে দেখে সে কোন পর্বের মধ্যে যাবে বা কোন রাজ্যের মধ্যে যাবে বা কোন গোত্রের মধ্যে যাবে সেটাকে সে নির্দিষ্ট করে দেবে।
করে দিতে দিতে শেষ পর্যন্ত আমরা নির্দিষ্ট উদ্ভিদ প্রাণীকে আমরা চিনতে পারবো। এইভাবে ট্যাক্সোনমির সাথে সাজিয়ে নিয়ে খুব সহজেই যাতে আমরা উদ্ভিদ প্রাণীকে শনাক্ত করতে পারি, তার জন্যই এই ট্যাক্সোনমি করা হয়েছে বা বিজ্ঞানীরা এই ট্যাক্সোনমি জিনিসটার সৃষ্টি করেছে। ট্যাক্সোনমির সংজ্ঞা বলতে গেলে আমাদের প্রথমেই যেটা বলতে হবে যে জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস করতে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি ও বিন্যাসবিধি বলে। তোমার বই থেকে যে সংজ্ঞা আছে 44 পাতায়, এখানে একটি সংশোধন করে নেবে। দেখো ট্যাক্সোনমির 3টে প্রধান বিষয়, এক হচ্ছে শনাক্তকরণ, 2 নম্বর হচ্ছে নামকরণ, 3 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাস। শনাক্তকরণ মানে চিহ্নিত করতে হবে, প্রাণীটাকে আগে উদ্ভিদকে আগে চিনতে হবে, তা আগে তো চিনতে হবে, তারপর তো নামকরণ হবে। বইয়ের মধ্যে আগে নামকরণের কথা বলেছে, পরে শনাক্তকরণের কথা বলেছে, কিন্তু আমরা তা বলবো না, আগে শনাক্তকরণ বলবো। আগে উদ্ভিদ প্রাণীকে চিনতে হবে যে উদ্ভিদ না প্রাণী, তারপর তার নাম করা হবে, নাম করার পরে তাকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে সাজানো হবে। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস করতে আলোচনা করা হয় তাকে আমরা ট্যাক্সোনমি বলি। এ বিষয়ে একটি কথা মনে রাখবে, আমরা এরপরে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী শনাক্তকরণ বৈশিষ্ট্য পড়ব। তোমরা কিন্তু মনে রাখবে যে শনাক্তকরণ বৈশিষ্ট্য মানে যে কোনো বৈশিষ্ট্য নয়। শনাক্তকরণ বৈশিষ্ট্য হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যার দ্বারা নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীদেরকে আমরা চিনতে পারবো। যে বৈশিষ্ট্য কেবলমাত্র ওই প্রাণীতেই আছে, অন্য কোনো প্রাণীতে নেই। যদি সব প্রাণীতেই থাকে তাহলে সেদিকে শনাক্তকরণ বৈশিষ্ট্য বলতে পারবো না। সেটা বৈশিষ্ট্য হতে পারে কিন্তু শনাক্তকরণ বৈশিষ্ট্য না। যদি আমরা বিষয়টাকে অনেক সহজভাবে ভাবি, উদাহরণ দিয়ে ভাবি, তাহলে আমাদের ধারণা স্পষ্ট হবে। ধরো আমি একটা ছাত্রকে বললাম ক্লাস 11-এ গিয়ে ওই ছাত্রটাকে দেখে দাও। সেই চিন্তা করলে স্যার কাকে ডাকবো? আমি বললাম দেখো, গিয়ে দেখবে দুখানা হাত আছে, দুখানা পা আছে, দুখানা চোখ আছে, ওকে দেখে দাও। সে আমাকে কী বলবে? স্যার সবারই তো তাই আছে। তাহলে দেখো দুখানা হাত, দুখানা পা, দুখানা চোখ, তো দেখো সবার বৈশিষ্ট্য হতেই পারে, কিন্তু এটা শনাক্তকরণ বৈশিষ্ট্য হচ্ছে না। কারণ এর দ্বারা সে ক্লাসে গিয়ে আমি যে ছাত্রটাকে বলছি তাকে অন্যদের থেকে পৃথক করে চিনতে পারছে না। তখন আমি বললাম গিয়ে দেখো যে ছেলেটি লাল সোয়েটার পরে এসছে ওকে ডেকে নিয়ে এসো। তা ও ক্লাসে গিয়ে দেখবে যে সবাই লাল সোয়েটার নিশ্চয়ই পরেনি, স্কুলের নীল সাদা ড্রেস পরে এসছে, নীল সোয়েটার পরে এসছে, তা সেখানে লাল সোয়েটারটা তাকে সবাই থেকে আলাদা করে দেবে। তাহলে এই ক্ষেত্রে দেখো লাল সোয়েটারটা কিন্তু শনাক্তকরণ বৈশিষ্ট্য হয়ে গেল, যার দ্বারা তাকে অন্যদের থেকে পৃথক করে চিনে নেওয়া গেল। ঠিক শনাক্তকরণ বৈশিষ্ট্য তোমরা বলবে, তোমরা পরীক্ষা লিখে স্যার আমি অনেকগুলি বৈশিষ্ট্য লিখে এসেছি, আমাকে নাম্বার দেয়নি। নাম্বার তো পাবে না। নাম্বার পেতে গেলে সেই পর্বের ঠিক শনাক্তকরণ বৈশিষ্ট্য বলতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, যে কোন বৈশিষ্ট্যগুলো শনাক্তকরণ বৈশিষ্ট্য, যেগুলো আমি যখন পড়াবো প্রত্যেকটা পর্বের আমি নির্দিষ্টভাবে তোমাদের বলে দেবো। এই বৈশিষ্ট্যগুলি মনে রাখতে হবে। তোমরা কিন্তু সেইগুলোর দিকে কিন্তু ভালোভাবে দৃষ্টি দেবে, ভালোভাবে সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে। যাই হোক, এখন ট্যাক্সোনমি পদ্ধতি সিস্টেমেটিক্স বলে একটি কথা আছে, এই দিয়ে এখন আমি আলোচনা করছি না। সিস্টেমেটিক্স বিষয়ে আমি পরে আলোচনা করব, পরে আমাদের আছে সেখানে আমরা আলোচনা করব, এবং এটি বুঝতে তোমাদের একটু সময় লাগবে। ট্যাক্সোনমিতে আমরা বুঝিয়ে নিই। দেখো এরপর ট্যাক্সোনমিকে 3টি বিষয়কে আমাদের আলাদা আলাদাভাবে দেওয়া আছে। শনাক্তকরণ, শনাক্তকরণের সংজ্ঞা পড়তে হবে, সংজ্ঞা পড়বে। বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্য জীবদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে বলে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান। এরপরে দেখো নামকরণ। নামকরণ বিষয়টা কি না, গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে বলা হয় নামকরণ। এটা পড়বে, নামকরণ পড়বে। এরপর দেখো তোমাদের বই যেটি আছে শ্রেণীবিন্যাস এর সংজ্ঞা। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা খুব সংক্ষেপে খুব সোজা করে বললেই আমরা বলতে পারি যে সম্পর্কবদ্ধ জীবকে গোষ্ঠীভুক্তকরণের পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। অর্থাৎ আমরা কোনো জীবের শনাক্তকরণ করার পর, নামকরণ করার পর তাকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করার যে পদ্ধতি তাকে আমরা বলি শ্রেণীবিন্যাস। জীবের আকৃতিগত, প্রকৃতিগত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যাবলীর পারস্পরিক সাদৃশ্য ও
ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে তাদের বিভিন্ন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি গ্রুপ এ স্থাপন করার পদ্ধতিকেই শ্রেণীবিন্যাস বলে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাগুলো পড়বে। এবার দেখো বিভিন্ন ধরনের ট্যাক্সোনমি প্রকারভেদ। আমরা 45 পাতায় আছি। এখানে বিভিন্ন ধরনের ট্যাক্সোনমি প্রকারভেদ বলেছে। আমাদের সবগুলো পড়ার দরকার নেই, আমরা কতগুলো বলছি এগুলো তোমরা বলে দাগ দিয়ে পড়বে। প্রথম যেটা আমরা বলবো কেমোট্যাক্সোনমি। কেমোট্যাক্সোনমি কি না, কিছু কিছু জীবদেহের মধ্যে এমন বিশেষ কিছু রাসায়নিক পদার্থ আছে, এমন কিছু অ্যালকালয়েড আছে, এমন কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, যার উপর ভিত্তি করে সেই উদ্ভিদ বা প্রাণীকে আমরা অন্য উদ্ভিদ বা প্রাণী থেকে আলাদা করতে পারি। একে বলা হয় কেমোট্যাক্সোনমি। অর্থাৎ কোষ মধ্যস্থ বা দেহ মধ্যস্থ রাসায়নিক বস্তুর সাহায্যে যখন আমরা উদ্ভিদ বা প্রাণীকে শনাক্ত করে তাকে শ্রেণীবিন্যাসের পদ্ধতিতে সাজাতে পারছি, তাকে আমরা বলছি কেমোট্যাক্সোনমি। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি কখনো সকলে এসে থাকে, একবার পড়বে। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বলতে বুঝি যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গের সংখ্যার ভিত্তিতে, সংখ্যা গণনার ভিত্তিতে যখন একটি উদ্ভিদ থেকে আরেকটি উদ্ভিদকে বা একটি প্রাণী থেকে অপর প্রাণীকে পৃথক করে তাকে সাজানো যায়, তখন তাকে আমরা নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বলা হয়। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি ধরো আমরা বলতে পারি ফুলের ক্ষেত্রে ফুলের কতগুলি পাপড়ি আছে তার ভিত্তিতে আমরা একই পাপড়িযুক্ত ফুলগুলোকে এক জায়গায় করতে পারি, উদ্ভিদগুলোকে এক জায়গায় করতে পারি। কতগুলি পুঙ্কসর আছে সেগুলো গণনা করতে পারি। এরকম সংখ্যার ভিত্তিতে একই পুঙ্কসর থাকা বা একই পাপড়ি বা দলমণ্ডল থাকা উদ্ভিদগুলোকে এক জায়গায় করতে পারি। এরপরে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ যেগুলি, সেগুলো হচ্ছে আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি, গামা ট্যাক্সোনমি এবং ওমেগা ট্যাক্সোনমি। আলফা ট্যাক্সোনমি কী বলা হয় না, বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতেই যখন আমরা জীবকে শনাক্ত করতে পারবো এবং তাকে শ্রেণীবিন্যাস করতে পারবো, তখন তাকে আলফা ট্যাক্সোনমি বলা হয়। আমাদের খুব পরিচিত যারা জীব তাদের আমরা শনাক্তকরণ বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতেই করতে পারি, তাহলে সেটা আলফা ট্যাক্সোনমি অন্তর্ভুক্ত হবে। যেমন ধরো বাঘ, সিংহ, এগুলোকে আমরা দেখলে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতেই একে আমরা শনাক্তকরণ করতে পারবো। বিটা ট্যাক্সোনমি যখন শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য একখানা বা দুখানা বাহ্যিক বৈশিষ্ট্য দেখে তাকে শনাক্তকরণ সম্ভবপর হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বাহ্যিক বৈশিষ্ট্য, শারীরস্থানিক বৈশিষ্ট্য, কোষবিদ্যা সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য, রেণুবিদ্যা অর্থাৎ একাধিক বৈশিষ্ট্যের সাহায্যে যখন আমরা কোনো জীবকে শনাক্তকরণ করছি, তখন সেই ধরনের ট্যাক্সোনমিকে আমরা বলবো বিটা ট্যাক্সোনমি। গামা ট্যাক্সোনমি, তাতে আমরা বিটা ট্যাক্সোনমি যে সমস্ত জিনিসগুলোকে আলোচনা করলাম, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, সেগুলো তো দেখবই, তার সঙ্গে সঙ্গে যখন তার অভিব্যক্তিমূলক বিন্যাসকেও আমরা দেখব, অভিব্যক্তি সে উন্নত না অনুন্নত, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে যখন তাকে সাজাবো, তখন তাকে আমরা বলবো গামা ট্যাক্সোনমি। এবং সবচেয়ে উন্নত ট্যাক্সোনমি বর্তমানে হচ্ছে ওমেগা ট্যাক্সোনমি। এখানে কি করব না, যত রকমভাবে বৈশিষ্ট্যকে সংগ্রহ করা যায় একটা উদ্ভিদ বা প্রাণীকে শনাক্ত করার জন্য, সবগুলোকে আমরা সংগ্রহ করব। সবগুলোকে সংগ্রহ করার পরে আমরা অভিব্যক্তিমূলক সম্পর্কের ভিত্তিতে, অভিযোজনমূলক সম্পর্কের ভিত্তিতে তাদের একটি নির্দিষ্টভাবে সাজাবার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ওমেগা ট্যাক্সোনমি। এবার দেখো যেটা তোমাদের আছে 44 পাতার শেষের দিকে, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের মূলনীতি। শ্রেণীবিন্যাসের মূলনীতি কী, কীভাবে আমরা সাজাবো, সাজালে সেটি যুক্তিসম্মত হবে না। ট্যাক্সোনমির উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদ বা প্রাণীকে এমনভাবে সাজানো যাতে অভিব্যক্তিমূলক সম্পর্কটি সুস্পষ্ট হয়। অভিব্যক্তিমূলক সম্পর্ক বলতে অর্থাৎ অনুন্নত জীব থেকে কীভাবে পর্যায়ক্রমিকভাবে উন্নত জীব এসছে, সেই চিত্র যাতে পরিষ্কার হয়। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট উদ্ভিদ গোষ্ঠীকে বা প্রাণী গোষ্ঠীকে সাজাবো, এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে। এমনভাবে শ্রেণীবিন্যাস করতে হবে যাতে কীভাবে অনুন্নত উদ্ভিদ থেকে পরপর উন্নত উদ্ভিদ এসছে সেটা যেন আমরা বুঝতে পারি। তাহলে অভিব্যক্তি শ্রেণীবিন্যাসে এটাই হচ্ছে মূলনীতি। এমনভাবে উদ্ভিদ বা প্রাণীকে সাজানো হবে, শ্রেণীবিন্যাস করা হবে যাতে অভিব্যক্তিমূলক সম্পর্কটি সুস্পষ্ট হয়। বইয়ের মধ্যে লেখা আছে, তোমরা রিডিং পড়ে নেবে, 2 নম্বরের প্রশ্নে আসে।
এবার শ্রেণীবিন্যাসের ভিত্তি দেখো, আমাদের 46 পাতায় চলে এসেছি। শ্রেণীবিন্যাসের ভিত্তি অর্থাৎ কিসের ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। দেখো, এখানে অনেকগুলো ভিত্তির কথা বলা আছে। অঙ্গ সংস্থানজনিত ভিত্তি, অর্থাৎ বাহ্যিক যে আকার আকৃতি এগুলো দেখতে পারি। গুণতত্ত্বগত ভিত্তি, বাস্তুবিজ্ঞান জনিত ভিত্তি, কোষগত ভিত্তি, জৈব রাসায়নিক ভিত্তি, সংখ্যাতত্ত্বজনিত ভিত্তি, পরাগরেণু গঠনগত ভিত্তি, এইগুলো সব আমরা দেখবে যে কী কী ভিত্তি আছে। অন্তত 5-6টা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় ভিত্তি লিখতে দেয়, 2 নম্বর প্রশ্নে ভিত্তি লিখতে দেয়। তাহলে আমাদের এখানে যে ভিত্তিগুলো রয়েছে, 6খানা ভিত্তি, 7টা ভিত্তি রয়েছে, এগুলোকে আমাদের করতে হবে। আচ্ছা, এরপর দেখো শ্রেণীবিন্যাসের নিয়মকানুন এবং সংকেত। তাহলে শ্রেণীবিন্যাসের নিয়মকানুন সম্পর্কে আমাদের একটি ধারণা আছে। তোমরা কিছুটা নিয়মকানুন, দ্বিপদ নামকরণের নিয়মকানুনগুলো একটু জানো। দেখো, এখানে যেটা আমাদের বলা আছে, দেখো এই ICBN এবং ICZN বলে দুটি সংস্থা আছে। ICBN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। এই দুটো সংস্থা যথাক্রমে উদ্ভিদ এবং প্রাণীর নামকরণ সংক্রান্ত বিভিন্ন আইন নিয়ে আলোচনা করেন। তাই শ্রেণীবিন্যাসের নিয়মকানুন এবং সংকেত প্রদানের ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে কোন উদ্ভিদকে শনাক্ত করব, বা উদ্ভিদ প্রাণী কোন বৈশিষ্ট্যগুলি শনাক্তকরণ বৈশিষ্ট্যকে ধরা হবে, সেই সমস্ত নিয়মকানুন এরা ঠিক করেন। পরবর্তীকালে আমরা যখন ICBN এবং ICZN নিয়মকানুনগুলো নিয়ে আলোচনা করব, দ্বিপদ নাম করা নিয়মকানুন, তখন সেখানে আমরা এটাকে আলোচনা করব। আচ্ছা, এরপর দেখো আমাদের শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা আছে। দেখো, এই শ্রেণীবিন্যাস বা পদ্ধতি সংক্রান্ত যে চিন্তাভাবনা, এটা কিন্তু অনেক প্রাচীনকাল থেকে এই চিন্তাভাবনা কিন্তু চলছে। এই চিন্তাভাবনা প্রাচীনকাল থেকে বিভিন্ন বিজ্ঞানীরা চিন্তাভাবনা করছেন কীভাবে উদ্ভিদ প্রাণীকে একটা সাজিয়ে আমরা তাকে মনে রাখার ব্যবস্থা করতে পারি। এবং তাই জন্য আমরা যে প্রাচীনকাল থেকে দেখি আমাদের অনেকগুলো বিন্যাস পদ্ধতি চালু হয়ে এসেছে, যেমন কৃত্রিম বিন্যাস পদ্ধতি বা কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি। মূলত এই 3টি আছে এখন। এছাড়া আরও প্রাচীন পদ্ধতি আছে, তোমরা ক্লাস 9-এও পড়েছিলে। আর এই সুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি, সেরকম আমাদের এই পদ্ধতি কিন্তু আমাদের রয়েছে। যা এখন আমরা বর্তমানে যে 3টে পদ্ধতি, কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন দেখো, কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, এই পদ্ধতির যারা সমর্থক তারা হলেন বিজ্ঞানী থিওফ্রাস্টাস, সিজালপিনো, ক্যারোলাস লিনিয়াস ইত্যাদি। এরা কি করেছেন না, বাহ্যিক কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ এবং প্রাণীকে শনাক্তকরণ করে শ্রেণীবিন্যাস করেছে। যেমন ক্যারোলাস লিনিয়াস যেটা করেছিলেন, অ্যান্ড্রোসিয়াম অর্থাৎ পুংকেশর চক্র, এর সংখ্যার ভিত্তিতে তিনি গাছগুলোকে আলাদা করেছিলেন। যাদের মধ্যে একটা পুংকেশরা আছে তাকে বলছেন মোনান্ড্রিয়া, যার মধ্যে 2খানা পুংকেশরা আছে তাকে বলছে ডায়ান্ড্রিয়া, যার মধ্যে 3টে পুংকেশর রয়েছে তাকে বলছেন ট্রায়ান্ড্রিয়া। এইভাবে তিনি তাকে ভাগ করলেন। ভাগ করার পর দেখা গেল যে এই পুংকেশরের ভিত্তিতে যাদের আমরা ভাগ করেছি তাদের ওই একটা বৈশিষ্ট্যেই মিল আছে। তাদের একখানা করে পুংকেশর আছে, এই বৈশিষ্ট্যে মিল, বাকি সমস্ত বৈশিষ্ট্য অমিল। কিন্তু আমরা ওই একটা বৈশিষ্ট্য থেকে তাদের এক জায়গায় রেখেছি। দেখা যাচ্ছে অনেক দূর সম্পর্কের যে উদ্ভিদ, যাদের মধ্যে আর কোনো মিল নেই, তারা এক জায়গায় চলে এসছে। ফলে এটি সঠিক হয়নি, তাই পরবর্তীকালে বিজ্ঞানীরা একে বাতিল করে দিয়েছে। এবার দেখো আমাদের যারা কৃত্রিম শ্রেণীবিন্যাস, দেখো এখানে পড়বে যে সংজ্ঞাগুলো আলাদা করে আছে। সে পরবর্তী সময়ে তোমরা দেখবে অন্য বইতেও পাবে। সংজ্ঞা যদি কিছু পাও সেটা আমাদের পড়তে হবে। খুব সোজাভাবে বললে আমরা যদি বলতে পারি সংজ্ঞা হিসাবে যে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি কাকে বলে না, যে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে কেবলমাত্র একটি বা দুটি বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ বা প্রাণী শনাক্তকরণ করা হয়
বা শ্রেণীবিন্যাস করা হয় তাকে আমরা বলি কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। বিজ্ঞানী সিজার পিনো, ক্যারলাস লিনিয়াস তারা এই মতের সমর্থক। এর সুবিধা কি না, সুবিধা হচ্ছে খুব সহজেই শনাক্তকরণ করা সম্ভব, খুব সহজেই আমরা চিনতে পারবো। অসুবিধা কি, এই পদ্ধতিতে দুঃসম্পর্কের জীব তারা একত্রিত হয়ে যাবে, ওরা সঠিকভাবে শ্রেণীবিন্যাস করা সম্ভবপর নেই। তাহলে সুবিধা এবং অসুবিধা এগুলোকে আমাদের কিন্তু জানতে হবে। এবার দেখো কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। এটি আমাদের খুব বহুল প্রচলিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। এটি এমন এক ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতি যে পদ্ধতিতে একখানা বা দুখানা বাহ্যিক বৈশিষ্ট্য নয়, প্রকৃতিতে পাওয়া যায় একাধিক প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ বা প্রাণীকে শনাক্ত করা হয়, তা চেনা হয় বা শ্রেণীবিন্যাস করা হয়। ভালো করে বলে শ্রেণীবিন্যাস করা হয়, তাকে আমরা বলি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। তার সঙ্গে একবার মনে রাখো, যে প্রক্রিয়া বা যে পদ্ধতিতে প্রকৃতিতে প্রাপ্ত একাধিক বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ বা প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই শ্রেণীবিন্যাস পদ্ধতির যারা সমর্থক তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিজ্ঞানী হুকার এবং ডালটন। বেনথাম অ্যান্ড হুকার, বিজ্ঞানী বেনথাম এবং হুকার, স্যার জোসেফ বেনথাম অ্যান্ড হুকার, এই দুজন ইংরেজ বিজ্ঞানী তারা এই পদ্ধতির সমর্থক। এই পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু একাধিক বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা ব্যবহার করছি, ফলে বেশিরভাগ ক্ষেত্রেই একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ বা প্রাণী একত্রিত হচ্ছে। কিন্তু যেহেতু আমরা শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে করছি, তাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু উদ্ভিদ বা প্রাণী আছে যারা বাহ্যিক বৈশিষ্ট্য এক হলেও অভ্যন্তরীণ বৈশিষ্ট্য আলাদা, তাদের আমরা এখানে আলাদা করতে পারছি না। এই পদ্ধতিতে সুবিধা অসুবিধা দেখতে হবে। সুবিধা হচ্ছে এই পদ্ধতি কিন্তু আমরা তাৎক্ষণিক শনাক্তকরণের ক্ষেত্রে খুবই ভালো, এবং এর সাহায্যেই আমরা সাধারণত আমরা যে ল্যাবরেটরিতে যে কাজ করি উদ্ভিদ প্রাণীকে রাস্তাঘাটে আমরা চিনতে পারি, এবং এই পদ্ধতি আমাদের জানা হয়। এবং আমাদের যত হারবেরিয়াম আছে, যত বোটানিক্যাল গার্ডেন আছে, সেখানে যত উদ্ভিদ প্রাণীকে সাজানো আছে সব কিন্তু এই পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতি সারা বিশ্বে প্রায় সবাই মান্য করে। বেনথাম অ্যান্ড হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, পৃথিবীর সবচাইতে বহুল গ্রাহ্য এবং বহুল প্রচলিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। অসুবিধা, এক্ষেত্রে আমরা কয়েকটা ক্ষেত্রে দেখব, যেহেতু বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাস করছি, তার অনেক সময় নিকট সম্পর্কের উদ্ভিদ এক জায়গায় চলে আসে, নিকট সম্পর্কের উদ্ভিদগুলো পরস্পর থেকে দূরে সরে যায় এবং দূর সম্পর্কের উদ্ভিদ এক জায়গায় চলে আসে, এবং এক্ষেত্রে কোনো জাতিজনিগত বিন্যাস বা অভিব্যক্তি সংক্রান্ত কোনো দিক নির্দেশিত হয় না, যেটা ট্যাক্সনমির একটি মূল উদ্দেশ্য, যে অভিব্যক্তি সংক্রান্ত দিকটিকে তুলে ধরা, তা কিন্তু এক্ষেত্রে হয় না। এবার দেখো জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি, সবচাইতে আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই পদ্ধতিতে কী হয় না, উদ্ভিদের সকল প্রকার বাহ্যিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য এবং জীববিজ্ঞানের যে কোনো শাখা থেকে প্রাপ্ত বৈশিষ্ট্যকে গ্রাহ্য করা হয়। গ্রাহ্য করে এমনভাবে উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয় যাতে তাদের অভিব্যক্তিমূলক সম্পর্কটি বা অভিব্যক্তির দিকটি স্পষ্টভাবে প্রকাশিত হয়। এরম শ্রেণীবিন্যাস পদ্ধতির সমর্থক হলেন কার্ল প্র্যান্টল, হাসওয়েল, পার্কার অ্যান্ড হাসওয়েল, হাচিনসন, আইসলার, তাক্তাজান এবং বিজ্ঞানীরা। এই বিজ্ঞানীর সবচেয়ে সুবিধার দিক হচ্ছে এর সাহায্যে আমরা শ্রেণীবিন্যাস করব সেটি যথার্থ হবে, তার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকবে না, এবং একই বৈশিষ্ট্যের জীবরা এক জায়গায় থাকবে, দূর সম্পর্কে জীবরা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু এর অসুবিধার দিকটি হচ্ছে এই বিষয়টি এতই জটিল এবং সময় সাপেক্ষ, এবং এই পদ্ধতিতে সহজে ছাত্রছাত্রীরা কাজ করতে পারবে না। এই পদ্ধতিকে অনুসরণ করতে গেলে বিভিন্ন ল্যাবরেটরিকে ব্যবহার করতে হবে, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ
এবং শক্ত কাজ পরীক্ষা নিরীক্ষা আমাদের করতে হবে, যার জন্য খুব এক্সপার্ট লোকের প্রয়োজন, প্রশিক্ষিত লোকের প্রয়োজন, যেগুলো আমরা সবসময় পাবো না। ফলে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের প্রাথমিক উদ্ভিদ প্রাণী শনাক্তকরণের ক্ষেত্রে এই পদ্ধতি খুব একটি কার্যকরী নয়। যাই হোক, ফলে এই তিনটে পদ্ধতির সংজ্ঞা, কারা কারা এর সমর্থক, দু চারজনের নাম এবং সুবিধা অসুবিধা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো আমাদের বইয়ের মধ্যে 47 পাতায় কৃত্রিম শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস এবং জাতিজনিগত শ্রেণীবিন্যাসের মধ্যে একটি পার্থক্য দিয়েছে। পার্থক্যগুলো পড়বে, 5টা পয়েন্ট আছে, আমি এই জন্য আরেকগুলোকে আলাদা করে দাগ দিয়ে দিলাম না, 5টা করে পয়েন্ট পড়তে হবে। এবার দেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন একক। শ্রেণীবিন্যাসের বিভিন্ন একক বলতে আমরা কি বুঝি না, বৃহত্তম একক হচ্ছে জগৎ বা রাজ্য, তার আন্ডারে হচ্ছে পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ এবং প্রজাতি। এই যে এককগুলি আছে শ্রেণীবিন্যাসের এক একটা এককগুলি আছে, এখানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ICBN এবং ICZN এর নিয়ম অনুযায়ী এগুলোকে আমরা বলে থাকি ট্যাক্সন। তো ট্যাক্সনমি প্রতিটি একককে আমরা বলি ট্যাক্সন। পরীক্ষার সময় আসবে ট্যাক্সন কি, 1 নম্বরের প্রশ্ন। এবার প্রথমে আমাদের প্রজাতি নিয়ে আলোচনা করেছি, একদম ক্ষুদ্রতম একক, শ্রেণীবিন্যাসের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। প্রজাতি নিয়ে আলোচনা করছি। প্রজাতি বলতে আমরা কি বুঝি না, প্রজাতি হচ্ছে এমন একটি জীবগোষ্ঠী যারা কেবলমাত্র নিজেদের মধ্যে যৌনজন করে এবং অন্যদের থেকে যৌনজননে পৃথক থাকে। অর্থাৎ যৌনজননকারী জীব যারা নিজেদের মধ্যে যৌনজনন করে, এরকম জীবগোষ্ঠীকে আমরা বলছি প্রজাতি। প্রজাতির অন্তর্গত জীবরা কিন্তু অন্য জীবের সাথে, অন্য প্রজাতির জীবের সাথে প্রজনন করে না এবং জনগতভাবে তারা অন্য প্রজাতির জীব থেকে পৃথক। প্রকৃতিতে দেখা যায় যে অনেক সময় এরকম হয়ে যায় যে এক প্রজাতির জীব অন্য প্রজাতির জীবের সঙ্গে প্রজনন করে ফেলে, কিন্তু এরকম যদি হয় সেটা আমাদের প্রাকৃতিক নিয়ম নয়, তাই প্রকৃতি সেটাকে মান্য করবে না, মান্যতা দেবে না, ফলে উৎপন্ন জীবকে বন্ধা করে দেবে। এরকম একটা উদাহরণ আমরা দেখতে পাই যে গাধা এবং ঘোড়া, যারা প্রজাতি খুব কাছাকাছি কিন্তু আলাদা প্রজাতি, অনেক সময় এদের মধ্যে কিন্তু প্রজনন হয়, খচ্চর বলে একটি জীব তৈরি হয়। এই খচ্চর জীব কিন্তু আর যৌনজন করতে পারে না বা তারা বন্ধা, সেখান থেকে কাজ জীব তৈরি হয় না, তাই প্রজাতি একে সমর্থন করে না, এক প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির জন্ম। এরপর দেখো আমরা আসছি গণ। গণ আমরা কি বলবো না, আমরা খুব সহজেই বলবো সাদৃশ্যযুক্ত অনেকগুলো প্রজাতি নিয়ে তৈরি হয় গণ। পরে গোত্রকে আমরা ওইভাবে বলবো, সাদৃশ্যযুক্ত অনেকগুলি গণ নিয়ে তৈরি হয় গোত্র। এই একইভাবে আমরা বলতে পারবো যে সাদৃশ্যযুক্ত অনেকগুলি গোত্র নিয়ে তৈরি হয় বর্গ, অনেকগুলি সাদৃশ্যযুক্ত বর্গ নিয়ে তৈরি হয় শ্রেণী এবং অনেকগুলি সাদৃশ্যযুক্ত শ্রেণী নিয়ে তৈরি হয় বিভাগ। এইভাবে আমরা পড়বো, দেখবে এক নজরে এককগুলির সংজ্ঞা খুব সংক্ষিপ্তকারে ওইভাবে বলে দিয়েছে, তোমরা পড়তে পারবে। 48 পাতায় যে সংক্ষিপ্ত সংজ্ঞাগুলো আছে এগুলো পড়বে। এবার লাস্টে আজকে আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা বলে শেষ করব। তাহলে শ্রেণীবিন্যাসটি আমাদের ট্যাক্সন বিষয়িত হয়ে গেল। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা দেখো, প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে কি শ্রেণীবিন্যাসের না, শ্রেণীবিন্যাসের সাহায্যে আমরা উদ্ভিদ জগতে পরিচয় লাভ করি, প্রাণী জগতে পরিচয় লাভ করি, অর্থাৎ জীবকে শনাক্তকরণ করতে পারি। তাহলে সহজে শনাক্তকরণ করা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয়তা। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক নির্মাণ, শ্রেণীবিন্যাসের সাহায্যে আমরা বুঝতে পারছি পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কোন জীব এক জীবের থেকে আলাদা এবং কোন বৈশিষ্ট্যে আলাদা, এবং কোন জীবের সঙ্গে কোন জীবের মিল রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। শ্রেণীবিন্যাসের এই নিয়ম নীতিকে জেনে আমরা কৃত্রিম প্রজননের ব্যবস্থা করতে পারছি, অর্থাৎ কোন জীব প্রজাতি কোন জীব প্রজাতির কাছাকাছি সেটা আমরা বুঝতে পারছি, ফলে তাদের মধ্যে সংক্রায়ণ ঘটানো যায় কি না বা ঘটালে কী সমস্যা হবে সেটা আমরা এর সাহায্যে বুঝতে পারছি। আমরা এর সাহায্যে বিবর্তনের ধারা, অর্থাৎ কীভাবে অনুন্নত জীব থেকে উন্নত জীব এসছে, আমরা ট্যাক্সনের মাধ্যমে কোনো জীবগোষ্ঠী সাজানোর পর সেটা আমরা দেখে সহজেই বুঝতে পারছি। তো দেখবে এখানে আমি কতগুলি প্রয়োজনীয়তার কথা দেওয়া আছে, আমাদের 4 থেকে 5টা প্রয়োজনীয়তা পড়বে। বিশেষ করে উদ্ভিদের পরিচয় লাভ, উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়, কৃত্রিম প্রজনন,
হ্যাঁ, বিবর্তন লাস্টে আছে বিবর্তনের ধারণা, এবং এই 4-5টা আমাদের পড়লেই আমাদের হয়ে যাবে। আজ আমরা এই পর্যন্ত পড়ালাম। পরের দিন আমরা সিস্টেমেটিক্স থেকে শুরু করব, অর্থাৎ 48 পাতায় আমরা সিস্টেমেটিক্সের আগে পর্যন্ত আজকে পড়ালাম। পরবর্তীকালে আবার তোমাদের পরবর্তী অংশ পড়াবো। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটি কথা তোমাদের মনে রাখতে হবে, তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে হয়তো কিছু দেরি হবে। তোমরা বাড়ির মধ্যে আছো, পড়াশোনায় হয়তো বেশি মন বসছে না, কিন্তু তোমাদের খুব বড় সিলেবাস মাথায় রাখতে হবে। এই সমগ্র সিলেবাসেই পরীক্ষা হবে, তাই তোমাদের জন্য আমরা বলছি তোমরা ভালোভাবে পড়ো, সময় নষ্ট করো না, এবং যত সময় পাচ্ছ সেটাকে ব্যবহার করো।